আমি এখন মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন 50-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2020-21 অর্থ বছরে 5,68,000 কোটি টাকার বাজেট প্রণীত হলেও 11 মাস পরে 30,000 কোটি টাকা কমে দাঁড়িয়েছে 5,38,983 কোটি টাকায়। করোনাকালে দেয়া বাজেটের শিরোনাম ছিল অর্থনৈতিক উত্তরণ, ভবিষ্যৎ পথ পরিক্রমা। এই অর্থনৈতিক উত্তরণ আর ভবিষ্যৎ পথ পরিক্রমা পর্যালোচনা করে দেখা গেল করোনাকালে উন্নয়নের সংজ্ঞা হবার কথা ছিল যে জীবন এবং জীবিকা, এই দুই ক্ষেত্রেই ভীষণভাবে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে 2020-21 অর্থ বছরের বাজেট। সম্পূরক বাজেটে 19টি মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ বৃদ্ধির যে তালিকা দেওয়া হয়েছে তাতে খুব আশ্চর্যজনকভাবে বাদ পড়েছে করোনাকালে অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কৃষি, সমাজ কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। করোনার মতো এত জরুরি পরিস্থিতিতে কৃষিতে চলতি অর্থ বছরের বাজেট বরাদ্দ একেবারেই অপ্রতুল ছিল মাননীয় স্পিকার। তার উপর সংশোধিত বাজেটে এই বরাদ্দ আরও কমেছে। এর ফলে আমরা দেখেছি খাদ্যশস্যের আমদানি সাম্প্রতিক অতীতে সর্বোচ্চ পর্যায়ে গেছে। মাননীয় স্পিকার, 19টি মন্ত্রণালয়ে বরাদ্দ বৃদ্ধির কথা বলা হলেও দেখা যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে মাত্র 49% এডিপি বাস্তবায়ন হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগে বরাদ্দ বাড়লেও বিগত 10 বছরের মধ্যে স্বাস্থ্যসেবার এডিপি বাস্তবায়ন এই বছরই সবচাইতে কম। অর্থ বছরের প্রথম 10 মাসে বরাদ্দের মাত্র 25% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্যসেবা বিভাগ। অথচ মাননীয় স্পিকার, করোনার সর্বাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল এই স্বাস্থ্য মন্ত্রণালয়। যে মন্ত্রণালয় করোনার মতো এত জরুরি অবস্থাতেও তার বরাদ্দকৃত অর্থ খরচে এত অদক্ষতা দেখিয়েছে, সেই মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানোর অর্থ যে কি সেটা দেশের মানুষ খুব ভালো বোঝে। অকল্পনীয় দামে আমরা দেখেছি বালিশ কিনতে, ওটির পর্দা কিনতে, বই কিনতে, কাঁটা চামচ কিনতে, এবং এখন দেখা যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে 250 টাকার বিশেষ সুই 100 গুণ বেশি দাম দিয়ে 25,000 টাকায় কেনা হচ্ছে। মাননীয় স্পিকার, গত বছরে বাজেট প্রণীত হয়েছিল করোনার মধ্যে, কিন্তু তাতে স্বাস্থ্য খাতে তার ন্যূনতম কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি। জিডিপির অনুপাতে মাত্র 0.9% বরাদ্দ ছিল স্বাস্থ্য খাতে, যেটা নিয়ে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, এমন অবহেলার মাসুল দিতে হচ্ছে আজকে আমাদেরকে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দের 15% এবং জিডিপির কমপক্ষে 5% হওয়া উচিত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে। এদিকে বরাদ্দ যা দেওয়া হয়েছে সেটাও কেন ঠিকঠাক ব্যয় করা গেল না, এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বারংবার নির্দেশনা দেবার পরেও এখনো দেশের 42টি জেলায় সরকারি পর্যায়ে কোনো আইসিইউ কেন নেই? কেন এখনো রাজশাহী বিভাগে একটা বেডের জন্য মানুষকে 2 দিন ঘুরেও একটা বেড জোগাড় করতে পারে না হাসপাতালে? চিকিৎসা সেবা এখন ব্যবসায় পরিণত হয়েছে মাননীয় স্পিকার। ব্যক্তি খাতে ব্যয় কমার বদলে 67% থেকে বেড়ে দাঁড়িয়েছে 72%। এর ফলে স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর প্রায় 66 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। মাননীয় স্পিকার, এই মহামারীতে টিকা ব্যবস্থাপনায় শুরু থেকে আমরা 9/6 দেখেছি। করোনার জন্য জরুরি ভিত্তিতে হেলথ টেকনিশিয়ান নিয়োগে মাথাপিছু 15 থেকে 20 লক্ষ টাকা দুর্নীতির বিভৎস খবর প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম যখন এখন 1 কোটি দেব, পরে আরো 1 কোটি পাবেন, 350 কোটি টাকার জরুরি কেনাকাটায় অনিয়ম, পড়ে আছে জীবন রক্ষাকারী সামগ্রী, কিটের ঘাটতি নিয়ে 2 রকমের তথ্য, উৎপাদন নয় রাশিয়ার সঙ্গে চুক্তিটি গোপনীয়তার ইত্যাদি শিরোনামে নানা রিপোর্ট করে স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতি তুলে ধরেছেন, তখন তাকে চরমভাবে হেনস্থার শিকার হতে হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আমি মানুষের চিন্তা, বাক ও মত প্রকাশের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যমের স্বার্থে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, রোজিনাকে 6 ঘন্টা ধরে যে হেনস্থা করা হলো, যারা এই জন্য দায়ী তাদের ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটাও আমি আপনার মাধ্যমে জানতে চাই। সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে বারবারই সংখ্যা নিয়ে আসে। আমি একটা বিষয় খুব স্পষ্ট বলতে চাই, কোনো গণমাধ্যমকে তার রিপোর্ট প্রকাশের জন্য যদি হেনস্থার শিকার হতে হয়, নানা রকম হুমকির মুখে পড়তে হয়, তখন আর কোনো গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে পারে না। মাননীয় স্পিকার, বিশ্ব গণমাধ্যম সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম, এবং মিয়ানমার এবং আফগানিস্তানের অবস্থাও বাংলাদেশের চাইতে ভালো। আমরা অবাক হয়ে দেখি প্রতিটা বিভাগে ব্যয় বাড়ানো হয়েছে উন্নয়নে কোনো আপত্তি ছিল না যদি সেটা অন্তর্ভুক্তিমূলক, সুষম, দক্ষ, দুর্নীতিমুক্ত হতো। কিন্তু ভাগ্যচক্রে গত 1 যুগের ক্রিপ্টোক্রেসি এবং ক্রনিক ক্যাপিটালিজমের ধাক্কায় এই দেশে উন্নয়ন হয়েছে কোটি কতক মানুষের, ধনী আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে, বৈষম্য প্রতিদিন বাড়ছে। সরকার যখন দাবি করে জিডিপি 34 লক্ষ কোটি টাকার ওপরে, বাজেট প্রস্তাবিত হয় 6 লক্ষ কোটি টাকার,
প্রবৃদ্ধির দাবি আসে 7.2%, মাথাপিছু আয় দাবি করা হয় $2,227, তখন করোনায় দারিদ্র্যের সংখ্যা 20% থেকে বেড়ে দাঁড়িয়েছে 42%। সানেমের রিপোর্ট মাননীয় স্পিকার। এবং পিপিআরসি এবং ব্র্যাকেট যৌথ গবেষণা বলছে নতুন করে দারিদ্র্যের কাতারে ঢুকেছে কম করে হলেও 2,45,00,000 মানুষ। আর করোনার আগে যে বৈষম্য নির্দেশক গিনি সহগ ছিল 0.485, সেটা নিশ্চিতভাবে এখন 0.5 ছাড়িয়ে বহুদূর চলে গেছে। স্বজন তোষণ অর্থনীতি বা ক্রনিক ক্যাপিটালিজমের ফলে 1% লোকের হাতে 60 থেকে 70% সম্পত্তি জমা হয়েছে, আর যে কারণে অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ এখন বিশ্বে প্রথম। এই করোনাকালে অপ্রদর্শিত আয়ের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে হাজার হাজার মানুষ। এর ফলে যুক্ত হয়েছে মুক্তবাজার অর্থনীতিতে সমপ্রতিযোগিতার স্বাভাবিক যে বিকাশ, সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। নতুন আসা এই দরিদ্র মানুষের তালিকা দূরেই থাকুক, পুরনো দরিদ্রদের কোনো সঠিক তালিকা পর্যন্ত সরকারের কাছে নাই। সরকারি গবেষণায় দেখা গেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তালিকাভুক্ত থাকা মানুষের 46%ই ভাতা নেবার যোগ্যতা পূরণ করেন না। সর্বত্র দুর্নীতি, রাজনীতিকরণ এবং দলীয়করণের ফল হয়েছে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান বা সরকারি কর্মকর্তাদের সাথে যোগসাজশ ছাড়া কোনো ভাতা পাওয়া এখন অসম্ভব। এছাড়া সামাজিক নিরাপত্তা খাতে সরকারি চাকরিজীবীদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ, প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের বৃত্তির টাকা আছে। এ কারণে সামাজিক সুরক্ষা খাতে প্রতি বছর যে বরাদ্দ দেখানো হয়, দরিদ্র অসহায় মানুষের জন্য প্রকৃত বরাদ্দ তার চেয়ে অনেক কম। দরিদ্র মানুষের কোনো তালিকা যেহেতু সরকারের কাছে নাই, তাই 2.5 কোটির উপর নতুন দরিদ্র সীমার নিচে নামায় মানুষগুলো না পেয়েছে কোনো ভাতা, না কোনো সহায়তা। মাননীয় স্পিকার, বিশ্বজুড়ে অর্থনীতিবিদরা বলছেন এই মুহূর্তে মানুষের হাতে নগদ টাকা দেবার কোনো বিকল্প নাই। গত বছর 50 লাখ মানুষের হাতে 2,500 টাকা দেবার যে প্রকল্প সরকার নিয়েছিল, সেটা প্রাথমিকভাবে দুর্নীতির কারণে ভেস্তে যায় এবং পরে মাত্র 35 লক্ষ মানুষের হাতে 2,500 টাকা দেওয়া হয়। এই একই প্রকল্প এবারও নেওয়া হয়েছে। আমি প্রশ্ন রাখি, 5 সদস্যের একটা পরিবারের জন্য এই 2,500 টাকা এই বাজারে কতটুকু কাজে দেবে, এই প্রশ্ন থেকেই যায়। করোনাতে আমরা হারিয়েছি অনেক কিছু, সেই সঙ্গে আমরা হারিয়েছি মধ্যবিত্ত। করোনার আগে যে মধ্যবিত্তের আকার ছিল 70%, করোনার পরে সেটা নেমে দাঁড়িয়েছে 50%। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে মাননীয় স্পিকার, আপনারা জানেন যে নারায়ণগঞ্জে 333 নম্বরে সাহায্য চেয়ে মহাবিপদে পড়েছিলেন ফরিদ আহমেদ। বলা হয়েছিল তিনি যেহেতু একজন পৈতৃক সূত্রে একটা বাড়ির মালিক এবং তিনি একটা হোসিয়ারি কারখানায় কাজ করেন, সুতরাং তিনি। জি, 2 মিনিট মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বলা হয়েছিল যেহেতু তিনি তার একটা পৈতৃক বাড়ি আছে, সেহেতু এই 333 নম্বরে টেলিফোন করে তিনি আমলাদের অযথা ব্যতিব্যস্ত করেছেন এবং সেই শাস্তি হিসেবে তাকে 100 গরিব লোকের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করতে বলা হয়। তিনি তার স্ত্রীর গয়না বন্ধক রেখে এবং 65,000 টাকা ধার করে সেই পরিশোধ করেন এবং তিনি বলেন যে আমি ধনী নই, আমি গরিব, আমি অত্যন্ত গরিব। 3 মাস আগে থেকে আমার ঘরে খাবারের কষ্ট, আমার বউ অনেক কষ্টে খাবার জোগাড় করছে। কথাগুলো লিখতে লিখতে অনেক কাঁদলাম। কথাগুলো লেখা ছিল রাজশাহীর টুটুল নামের একজন ফ্রিল্যান্সার আইটি কর্মীর। মাননীয় স্পিকার, দেশের সকল জাতীয় গণমাধ্যমে খবর এসছে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, কারণ তার ঘরে পর্যাপ্ত খাবার ছিল না এবং তিনি অত্যন্ত ঋণে জর্জরিত ছিলেন। এটাই হচ্ছে করোনাকালে মধ্যবিত্তের গল্প। মধ্যবিত্তকে সাহায্য করবার কোনো পরিকল্পনা করোনাকালের কোনো বাজেটেই ছিল না। এমনকি প্রণোদনার ক্ষেত্রে আমরা দেখেছি সরকারের মূল লক্ষ্য ছিল বৃহৎ শিল্প। সরকার 23টি প্যাকেজের মাধ্যমে 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল, যার মধ্যে দরিদ্র ও কর্মহীন মানুষের সামাজিক সুরক্ষা সংক্রান্ত প্যাকেজ মাত্র 7টি। এতে বরাদ্দের পরিমাণ 10,173 কোটি টাকা, অর্থাৎ 80% ব্যাংক নির্ভর ঋণ প্যাকেজ। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত দুস্থ গরিব দিনমজুর শ্রমিকরা কোনো উপকৃত হয়নি। এই 7টি সুরক্ষা প্যাকেজের অর্থ কাঙ্ক্ষিতদের হাতে পৌঁছায় নাই। সর্বোপরি সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্ধেকই পৌঁছায় নাই ভুক্তভোগীদের হাতে। ঘোষিত প্রণোদনা প্যাকেজের 50,957 কোটি টাকা বিতরণ সম্ভব হয় নাই, যা মোট অর্থের প্রায় 42%। প্যাকেজ বাস্তবায়নে সরকারের উদাসীনতা এবং আন্তরিকতার অভাবের জন্য দায়ী। আরো মজার বিষয় হলো, সরকার যে প্রণোদনা দেবার দাবি করে আসছে সেটি আসলে প্রণোদনা নয়, ব্যাংক নির্ভর ঋণ। অথচ সরকার এই লোনের টার্গেটও তার টার্গেট গ্রুপের কাছে পৌঁছতে পারে নাই। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী 69% ব্যবসা প্রতিষ্ঠান কোনো প্রণোদনা পায় নাই, 9% প্রণোদনা সম্পর্কে জানে না। ক্ষুদ্র প্রতিষ্ঠান পেয়েছে 10, মাঝারি 28 এবং বড় প্রতিষ্ঠান মাত্র 46%। প্রণোদনা প্রাপ্তিতে একেবারেই পিছিয়ে আছে পাইকারি বিক্রেতা, রেস্তোরাঁ, পরিবহন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব তাহজিব আলম সিদ্দিকী, ঝিনাইদহ 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। বক্তৃতার প্রারম্ভে আমি শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আমার পূর্ববর্তী বিএনপি সংসদ সদস্যের বক্তৃতা শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম
এই বৈশ্বিক মহামারীর সময় যদি বিএনপির সরকার ক্ষমতায় থাকতো এবং দেশ যদি পরিচালিত হতো হাওয়া ভবন দ্বারা, তাহলে দেশের অবস্থা কি হতো? এই কথা চিন্তা করতেই আমার হৃদয় শিউরে উঠল। হয়তোবা হাওয়া ভবনের হাওয়ায় উড়ে যেত অর্থনীতি, বাংলাদেশ হয়তোবা হয়ে যেত পাকিস্তানের মতো একটি অকার্যকর অর্থনীতি এবং ব্যর্থ রাষ্ট্র। আবার মহামারীর আগুনে অর্থনীতি পুড়তে থাকলে তারা হয়তোবা হাওয়া ভবনে বসে পাকিস্তানি বাঁশি বাজাতেন। তেমনি কিছুক্ষণ ধরে আমরা দেশের অর্জনকে হেয় করা এবং দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা আমরা হৃদয় বিদারক সুর শুনলাম। সেই সুরে আছে সাম্প্রদায়িকতা, উগ্রতা ও দেশ বিরোধিতার গন্ধ, আছে হত্যা, কু এবং সামগ্রিক শাসনের ঐতিহ্য। আর আমরা যে বাঁশি বাজাই তার সুরে আছে মুক্তিযুদ্ধের চেতনা ও ৩০ লক্ষ শহীদের রক্ত। আমাদের সে বাঁশিতে আছে ১৫ আগস্টের বিষাদময় স্মৃতি এবং জাতির জনকের আত্মত্যাগ। আছে লাল সবুজের পতাকা, বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা। আমাদের বাঁশির সুরে আছে অর্থনৈতিক মুক্তি, দারিদ্র্য বিমোচন ও প্রযুক্তি নির্ভর উন্নত দেশের স্বপ্ন। এবং অবশ্যই আমাদের বাঁশির সুরে আছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহামারী থেকে উত্তরণের দৃঢ় সংকল্প। যুগ যুগ ধরে একই সুর আমরা বাজাবো, সেই সুরেই মেতে থাকবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। মাননীয় স্পিকার, এখন একটু সম্পূরক বাজেটের আলোচনায় আসি। 2020-21 অর্থ বছর ছিল একটি অস্বাভাবিক বছর। সারা বিশ্বের অর্থনীতি ছিল মহামারীর কোভিডের ধাক্কায় সম্পূর্ণ বিপর্যস্ত। এই সময় আমাদের এখানে অবশ্যই রাজস্ব ঘাটতি হয়েছে। সরকারকে প্রাধিকার ভিত্তিতে নিজস্ব বিভিন্ন খাতে ব্যয় সংযোজন বিয়োজন করতে হয়েছে। আমি মনে করি সামগ্রিক অর্থনৈতিক এই ব্যবস্থাপনায় সরকার বেশ দক্ষতার পরিচয় দিয়েছে। মহামারীর কারণে বেসরকারি বিনিয়োগ যখন সম্পূর্ণ স্থবির, তখন সরকারি ব্যয় অর্থনীতির চাকাকে সন্তোষজনকভাবে সচল রেখেছে এবং কর্মসংস্থানও নিশ্চিত করেছে। বাজেট ঘাটতি বেশি হওয়ায় সরকারি ব্যয় মেটাতে সরকারকে প্রাক্কলনের চেয়েও বেশি ঋণ নিতে হয়েছে। এটি কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, বিশ্বজুড়ে এই ঘটনা ঘটেছে। বরং আমার দৃষ্টিতে সরকার বেশ সংযত ও নিয়ন্ত্রিত ছিল। বেশি ঋণ নেওয়ার কারণে যেসব নেতিবাচক প্রভাব পড়ে, যেমন মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, সারা বছর জুড়ে আমরা তেমন কোনো কিছু লক্ষ্য করিনি। তাতেই বোঝা যায় যে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকার সফল। কোভিডকালে যখন সারা পৃথিবীতে অর্থনীতির উপর নেমে এসেছিল অমানিসার অন্ধকার, তখন বাংলাদেশে ঘটে গেছে কিছু বিস্ময়কর ঘটনা। সেগুলো একদিকে বাঙালির জন্য গর্ব, আরেকদিকে বাঙালির অদম্য স্পৃহার বহিঃপ্রকাশ। প্রথমবারের মতো বাংলাদেশের দাতা গোষ্ঠী থেকে ঋণ না নিয়ে অন্য একটি স্বাধীন দেশ শ্রীলঙ্কাকে $20 কোটি ঋণ দিয়েছে। এই সংবাদটি ভারতের হিন্দুস্তান টাইমস খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করেছেন। আমি জানি না বিএনপিরা বিশ্ব সংবাদ মাধ্যম পড়েন কিনা। বাংলাদেশের প্রশংসা করে তারা লিখেছে, বাংলাদেশ ইজ দ্য নিউ রয়্যাল বেঙ্গল টাইগার অফ এশিয়া। ভারত শুধু আমাদের বৃহৎ প্রতিবেশী নয়, একটি সম্ভাব্য পরাশক্তি। এই অতিমারিকালীন 2020-21 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বর্তমানে আমাদের মাথাপিছু আয় $2,227 মার্কিন, যেখানে ভারতের মাথাপিছু আয় $1,947, যা বাংলাদেশের চেয়ে $280 কম। 1971 সালে আধিপত্যবাদের শক্তি বিএনপির চরম বন্ধু পাকিস্তান বাংলাদেশের চেয়ে 70% ধনী ছিল, কিন্তু আজকের বাস্তবতায় স্বাধীন বাংলাদেশ সে পাকিস্তানের চেয়ে 45% বেশি ধনী। নিশ্চয়ই তাদের গাত্রদাহ হচ্ছে। ব্লুমবার্গের একটি প্রকাশিত একটি প্রবন্ধে একজন পাকিস্তানি অর্থনীতিবিদ বলেছেন, "It is in the realm of possibility that we could be seeking aid from Bangladesh in the year 2030." মহামারী যখন সারা বিশ্বে তাণ্ডবলীলা চালানোর আভাস দিচ্ছে, তখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শঙ্কার বিষয় ছিল প্রবাসী আয়ের সম্ভাব্য ভূমিধস। কিন্তু প্রবাসী আয়ের প্রবাহ তো কমেইনি, বরং প্রবাসী আয়ে প্রবৃদ্ধির এক নতুন উচ্চতায় গিয়েছে বাংলাদেশ।
2020-21 অর্থ বছরে প্রথম 11 মাসে প্রবাসী আয়ে 39.39% প্রবৃদ্ধি হয়েছে, যা একটি রেকর্ড। 2020 সালে বাংলাদেশের $22 বিলিয়ন প্রবাসী আয় ছিল। বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে না, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের মন্তব্য, বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি শুনে তারা উচ্ছ্বসিত হয় এবং উচ্ছ্বসিত হয়েছিল। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের পুলিৎজার প্রাইজ জয়ী সাংবাদিক ও কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে উপদেশ দিয়েছেন দারিদ্র বিমোচনে বাংলাদেশের মডেল অনুসরণ করার জন্য। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি কলমে তিনি লিখেছেন, কোট আনকোট, Bangladesh may have once epitomized hopelessness, but it is now much to teach the world about how to engineer progress. আবার আরেক জায়গায় বাংলাদেশ সম্পর্কে তিনি উদ্ধৃত করেছেন, কোট আনকোট, an inspiring story of reducing poverty. তুলনামূলক আরেকটি পরিসংখ্যান দিতে চাই, সেটি হলো পাকিস্তানের ফরেন রিজার্ভ হলো $22 বিলিয়ন। এটা আমি মিস করেছিলাম। এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে কতটি সক্ষম ও কতটি মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে। এই করোনাকালে বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সেক্টর পোশাক শিল্পে স্বাভাবিকভাবে বিপর্যয়ের মধ্যে দিয়ে এগিয়েছে। কিন্তু সুখের কথা হলো, সারা বছরের পরিসংখ্যান যদি আমরা নিই তাহলে দেখা যাবে এখানে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। 2020-2021 অর্থ বছরের প্রথম 10 মাসে $2,600 কোটি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে 6.24% বেশি। এই অর্থনৈতিক বিকাশের জন্য সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত শিল্পায়নের জন্য অত্যাবশ্যকীয় ঋণের হার সিঙ্গেল ডিজিটে প্রতিষ্ঠিত হয়েছে। কৃষিপণ্য আমিষ উৎপাদনও এই কঠিন সময়ে কোনো প্রভাব পড়েনি, বরং আমরা এখানে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করেছি। কোভিডের মধ্যে দুর্দমনীয় বাঙালি জাতি থেমে থাকেনি বাংলাদেশের অগ্রযাত্রা। এর প্রকৃষ্ট নির্ণায়ক জিডিপির 5.2% প্রবৃদ্ধি, যা কিনা বিস্মিত করেছে সারা বিশ্বকে। এই অগ্রযাত্রায় অবশ্যই কৃষকের ভূমিকা ছিল, শ্রমিকের ভূমিকা ছিল, নিরলস পরিশ্রম করেছে ব্যক্তি খাতের উদ্যোক্তারাও। একই সাথে ছিল দূরদর্শী সব কৌশল। 2 মিনিট মাননীয় সদস্য, 2 মিনিট। আমাকে অনেক কিছু সংক্ষেপ করতে হচ্ছে সময়ের জন্য, তবে সবকিছু ছাপিয়ে দেশের এই অগ্রযাত্রায় মূল নিয়ামক শক্তি ছিলেন আমাদের জননেত্রী, বঙ্গবন্ধু কন্যা, সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Honorable Speaker, as a student of political science, I have observed the Honorable Prime Minister's legendary political struggle. She has gone through against a lot of adversities and against all odds. But she has always come up with the steely determination and rock-solid decisiveness. What the nation has seen during COVID-19 has surpassed all her past glories. She led the nation from the front, as a supreme leader, as a mature statesman. Where there has been full of darkness of the pandemic, she has shown us light. Where there was full of uncertainty, she has driven the nation to this uncharted path with unparalleled vision and mission. The Honorable Prime Minister has been instrumental in striking the delicate balance of life and livelihood, which hardly any nation could match. The battle against COVID has not yet been won, but I am confident that under the pragmatic leadership of our Prime Minister, we will prevail, keeping our heads high. My humble tribute to the proudest daughter of the proudest father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. Jai Bangla, Jai Bangabandhu! ধন্যবাদ মাননীয় সদস্য।